দেখছেন জেলার সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, আজ হাই ভোল্টেজ রবিবার বলা যেতে পারে, কারণ আজ জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলে তৃণমূল সুপ্রিমো। এবং যেমনটা দেখা গেল যে প্রার্থী তালিকা প্রকাশ করার পর বাংলায় জোট খারিজ, এবং তিনি কিন্তু আজকে 42টি আসনে একলা চলার বার্তা আবারও দিলেন। এবং যেমনটা দেখা গেল বেশ কয়েকজন নতুন মুখ, বলা যেতে পারে আর্থিক নতুন মুখ এই প্রার্থী তালিকায় রয়েছে। তবে জোট নিয়ে তিনি বলা যেতে পারে যে জোট নিয়ে যে জল্পনা চলছিল এতদিন ধরে, যে বাংলায় জোট হবে কি হবে না, সেই নিয়ে কিন্তু একেবারে পুরো সেই জল্পনা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রার্থী তালিকা ঘোষণার পরে যেমনটা দেখা গেল যে বাংলায় জোট খারিজ, এবং এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলায় সুবিধা দেখছেন মোদি এবং দিদি, কি বলেছেন তিনি শোনাবো। আমার পার্টির বক্তব্য ছিল যে যেহেতু উনি জোটের একটা প্রবক্তা, তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব। আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব। সে যদি মনে করে সে জোটে থাকতে পারে, না থাকতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কেন তার দায় নেব? মানে আজকে এটা প্রমাণিত হয়ে গেল, আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদি এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন। তাই মাঝখানে এইসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না। ইন্ডিয়া জোট, সেই জোটের সমর্থন তারা করেছিলেন, তাদেরকে জিজ্ঞেস করুন কেন তারা সেই জোট থেকে বেরিয়ে গেলেন। সিপিএম সাহেবের আগেই কথা বলা শুরু করেছি, তো প্রারম্ভিক শুরু করেছি। এখন আমাকে দিল্লির নেতৃত্ব তো আমাকে বলেনি, যখন বলবে তখন আমি ভালো করে শুরু করবো। আমি একজন অনুগত সৈনিক কংগ্রেস পার্টি। বাংলায় জোটে নেই তৃণমূল, এমনটাই আজকে প্রার্থী তালিকা প্রকাশ করার পরে কিন্তু বোঝা গেল। এবং অধীর রঞ্জন চৌধুরী এ নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, অধীর রঞ্জন চৌধুরী তিনি যেমনটা বলছেন যে নিজেদের সুবিধা করতে চাইছেন মোদি এবং দিদি। দেখো জয়িতা, তোমাকে প্রথমেই বলে রাখি যে 22 গজের মাঠ ছেড়ে এই ডানহাতি অফ ব্রেক বোলার ইউসুফ পাঠান যে বহরমপুর লোকসভায় তৃণমূল প্রার্থী করেছে, এবং এই ঘোষণার পরেই অধীর চৌধুরীর বক্তব্য যে তাকে হারানোর জন্য ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূলের পরিষ্কার অধীর চৌধুরীর পরিষ্কার বক্তব্য যে তাকে হারানোর জন্যই কিন্তু ইউসুফ পাঠানকে আনা হয়েছে। কারণ হচ্ছে যে মুর্শিদাবাদের বহরমপুর যে লোকসভা, সেই বহরমপুর লোকসভার তুমি জানো যে 7টা বিধানসভা রয়েছে, তার মধ্যে 6টি বিধানসভা তৃণমূলের দখলে। বহরমপুরের যে অধীর চৌধুরীর গড়, সেই বহরমপুরও কিন্তু বিধানসভায় অধীর চৌধুরীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি, যার ফলে এবার সেয়ানে লড়াই। এবং অধীর চৌধুরীর পাশাপাশি কংগ্রেসও ভেবেছিল যে গতবার যেমন অপূর্ব সরকারকে, অর্থাৎ 2019-এ যেমন অপূর্ব সরকার প্রার্থী ঘোষণা করা হয়েছিল, প্রার্থী দেওয়া হয়েছিল, যার ফলে এবারও তিনি ভেবেছিলেন বা কংগ্রেস ভেবেছিল হয়তো স্থানীয় কাউকে প্রার্থী দেওয়া হবে। ইউসুফ পাঠানকে প্রার্থী দেওয়ার পরেই টনক নড়েছে কংগ্রেস এবং অধীর চৌধুরী। এখন সময় একটি বিরতির, ফিরছে কিছুক্ষণে। নজর রাখবো যে খবরের দিকে, তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। আজ 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেখানে নতুন মুখ রচনা ব্যানার্জি, হুগলি থেকে তিনি দাঁড়াচ্ছেন লকেটের বিরুদ্ধে। প্রার্থী তালিকা ঘোষণার পর কি বলেছেন তিনি, শুনুন। লড়াই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন, একবারে সাংসদ। নিশ্চয়ই কঠিন, সব লড়াই ভীষণ কঠিন হয়। তিনি যথেষ্ট ভালো কাজ করেন এবং মানুষ তাকে ভালোবাসেন। তিনি একটা বড় দলের একজন নেত্রী, তো সেটাই হোক না কেন। কিন্তু আমিও আছি, তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছি, আর আশা করি সবকিছু খুব সুন্দরভাবে হবে, ভালোভাবে হবে, কাদা ছোড়াছুড়ি করা হবে না। আমি তো আমার তরফ থেকে কোনো রকম কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই, আমি করবো না। আমি আমার মানুষের সাথে কথা বলবো, আমি আমার দিদি বোন ভাইদের সাথে কথা বলবো, ব্যাস।
তাতে যদি মানুষ আমাকে ভালোবাসেন আসবেন, না যদি ভালোবাসেন আসবেন, তৃণমূল তার বাইরে কিছু না। তৃণমূল কংগ্রেসে কবে জয়েন এবং কেন তৃণমূল কংগ্রেস? কেন তৃণমূল কংগ্রেস? এটা তার ভালো প্রশ্ন। কেন তৃণমূল কংগ্রেস? কারণ আমি নারী শক্তিতে বিশ্বাসী, আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে আমার থাকা উচিত বলে আমি কতটা আশাবাদী? প্রচুর ভাবে আশাবাদী, 100% আশাবাদী, ভীষণ রকম ভাবে আশাবাদী। আমি বলি 42-42, অনেকে অনেক কিছু বলতে পারে, আমি বলি 42-42, কে কি বলছে ভাবলে হবে তো। সময় এখন আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ বিজেপির প্রার্থী সৌমিত্র খা এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে ঘোষণা করা হয়েছে আজকে, সেখানে দেখা যাচ্ছে নাম এসেছে সুজাতা খায়ের। এরপরে বলা যেতে পারে তারপরে তিনি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। হাইলাইট করার কিছু নেই। আমার লড়াই বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এবং বিষ্ণুপুরের মানুষকে 18-19 লক্ষ মানুষকে 10 বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি লোকসভায় গিয়েছিল, সেই অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে বিষ্ণুপুরের মানুষকে বাঁচানোর লড়াই। আর যে লড়াইয়ের দায়িত্ব আমাকে ন্যস্ত করেছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার একটাই প্রতিজ্ঞা যে আমি আমার এই লড়াইতে বিষ্ণুপুরের মানুষকে পাশে পাবো এবং সেই জয় আমি দলকে উপহার দেব। তুমি গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খায়ের হয়ে তুমি পুরো নির্বাচনী প্রচার করেছিলে, একদিক থেকে দেখতে গেলে তুমিই ছিলে নির্বাচনের মুখ, তার বিরুদ্ধে লড়াই, নতুন কোনো চ্যালেঞ্জ? দেখুন, জীবনে যখন রাত্রি 3:35 বাড়ি ছেড়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বেরিয়ে আসতে হয়েছিল, সেই লড়াইটাই তো সবচেয়ে কঠিন লড়াই ছিল। যদি রাত্রি 3:35 আমি বেরিয়ে না আসতাম, তাহলে হয়তো যে লোকটার নাম করে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আমি তার নামটা উচ্চারণ করতেও আমার রুচিতে বাধে। সেই লোকটার অত্যাচারের কারণে হয়তো এতদিন নামের পাশে লেট সুজাতা মণ্ডল বসে যেত, কিন্তু অন্যায় করিনি। তাই জন্য হয়তো মা বাবার আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদ, গুরু কৃপা আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তাকে হারাতে পারলে কি আপনি মানসিক শান্তি পাবেন? বিষ্ণুপুরের মানুষ 18-19 লক্ষ মানুষ, তারা আগামী আরো 5টা বছর যাতে এই অপশাসনের হাত থেকে মুক্তি পায়, এই একজন অপদার্থ জনপ্রতিনিধি লোকসভায় থাকার জন্য বিষ্ণুপুরে আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি। আর তাই আমি বিষ্ণুপুরের মানুষকে আনন্দ দিতে পারলেই আমার আনন্দ, এখানে এই বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করতে পারলেই আমার আনন্দ, আমার শান্তি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জেলার সারাদিন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।